আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ইউনিটে অর্থাৎ সি ইউনিটে ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে গেল। আর তোমরা কারা কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের পরীক্ষার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো অ্যানালাইসিস করব এবং ইংলিশে যে ধরনের কোয়েশ্চেন গুলো আছে এই কোয়েশ্চেন গুলো কিভাবে সলভ করা যায়। তোমরা অলরেডি আমি জানি অনেকগুলো জায়গা থেকে অ্যান্সার মিলিয়েছো। তো আজকে একটু চেক করব যে এই যে 12টা কোয়েশ্চেন আজকে এমসিকিউ এসেছে এই কোয়েশ্চেন গুলো কোনটা কেমন ছিল এবং এই কোয়েশ্চেন গুলোতে তোমরা আসলে কোন কোন জায়গায় হয়তো বা ভুল করেছো এই সংশোধন গুলা নিয়ে আজকের মূল আলোচনাটা। আজকে সি ইউনিটে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাটা ওভারঅল আমি মনে করি যে গতানুগতিক যে ধরনের কোয়েশ্চেন আসে, যেসব টপিক থেকে কোয়েশ্চেন আসে, এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। এবারও মোটামুটি সেই টপিক গুলো থেকে কোয়েশ্চেন গুলো এসেছে। তো ফর এক্সাম্পল দেখো, এবার কিন্তু ভাগ ভাগ করেছিল। ফর এক্সাম্পল যে প্রিপোজিশনের জন্য 3টা আলাদা কোয়েশ্চেন ছিল 12টা এমসিকিউ এর মধ্যে। আবার এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে টেন্স থেকেই মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন ছিল। কিছু ছিল অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো নির্ণয়ের কোয়েশ্চেন এবং লাস্টের দিকে ছিল হচ্ছে আমাদের অ্যানালজি। অর্থাৎ ওভারঅল একটা মিক্সড অ্যাপ্রোচে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা গতানুগতিক যেরকম হয় সেরকমই হয়েছে। তবে আমি মনে করি ইংলিশ প্রশ্নটা আসলে, এবং অনেক আমার স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নিয়েই বুঝছি যে এবার ইংলিশ কোয়েশ্চেনটা অনেক অনেক সহজ হয়েছে। যারা একটু বেসিক গ্রামারের ধারণা আছে তারাই কিন্তু এই পরীক্ষাটার প্রশ্ন খুব সহজেই আনসার দিতে পারবে। এটার জন্য খুব অনেক জ্ঞান থাকা লাগবে না ইংলিশে। ওকে, চলো তাহলে শুরু করছি আমাদের আজকের প্রেজেন্টেশনটা। তো প্রথমে আমরা দেখব যে প্রিপোজিশন রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে আজকের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে 2024 সালে। তো দেখো, আজকে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় 3টা প্রিপোজিশনের কোশ্চেন এরকম লেখাই ছিল, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন দেখো যে বিভিন্ন সেটে প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে। তো প্রতিটা সেটে কিন্তু প্রশ্ন একই থাকে, কিন্তু প্রশ্নগুলো একটু শাফল করা থাকে। অর্থাৎ দেখা যায় যে তোমার প্রশ্নে হয়তো তোমার পেয়েছো এ সেটের প্রশ্নে যেটা 1 নম্বরে আছে, তোমার পাশের বন্ধু বা বান্ধবীর যে বি সেট সেখানে হয়তো সেই একই প্রশ্নটা 5 বা 6 নম্বরে আছে। এটাই জাস্ট পার্থক্য। কাজে আমি প্রশ্নগুলো নাম্বারিং করছি না, আমি জাস্ট প্রশ্নগুলো লিখছি এবং এগুলো অ্যানালাইসিস করে সলভ করার চেষ্টা করছি। প্রথমে দেখো, প্রথম প্রশ্নটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে যেটা লিখেছি, মাই মাদার ইজ ইনডিফারেন্ট ড্যাশ পলিটিক্স। মাই মাদার ইজ ইনডিফারেন্ট ড্যাশ পলিটিক্স। আচ্ছা, এইখানে অফ টু অন ফর 4টা এরকম অপশন ছিল, অফ টু অন ফর। এখন তুমি যদি একটু ভালো করে চিন্তা করো যে ইনডিফারেন্ট শব্দটার মানে কি, উদাসীন। ইনডিফারেন্ট টু এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইনডিফারেন্ট টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটার মানে কি উদাসীন। অর্থাৎ আমার মা রাজনীতির ব্যাপারে উদাসীন ছিলেন। তাহলে এটা একদম সিম্পল একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোশ্চেন থেকে এসেছিল। এর অ্যান্সারটা হচ্ছে টু, অ্যান্সারটা হচ্ছে টু। অন ফর অফ এগুলো হবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো যেভাবে আছে আমরা সেভাবে অ্যান্সার দিব। এরপরে দেখো নাম্বার 2 তে আমরা যেটা লিখেছি, দ্য গিফট ওয়াজ র‍্যাপড ড্যাশ ব্লু পেপার। আচ্ছা, এইটা নিয়ে অনেকে অনেক কনফিউশনের মধ্যে আছো, আমাকে অনেকে ইনবক্স করেছো যে দ্য গিফট ওয়াজ র‍্যাপড ড্যাশ ব্লু পেপার। দেখো, একটা জিনিস তোমাকে আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন রিপিট হয়। আবারও বলছি, প্রশ্ন একটা দুইটা রিপিট হয়। কিরকম? এই যে দ্য গিফট ওয়াজ র‍্যাপড ড্যাশ ব্লু পেপার এই প্রশ্নটা ডিইউ সি ইউনিটে 20-21 সালে এসেছিল। আমি জানি না তোমরা যারা প্রশ্ন অ্যানালাইসিস করেছিল কিনা আগে, এরকম যে 20-21 সালে আসা কোশ্চেন আবার রিপিট হয়েছে 23-24-এ। তোমরা দেখতে পাচ্ছ দ্য গিফট ওয়াজ র‍্যাপড ড্যাশ ব্লু পেপার। এই প্রশ্নটা একজন মানুষ যখন প্রথম দেখবে সে মনে করবে র‍্যাপড বাই, একদম কমন, সবাই দাগিয়ে দিল র‍্যাপড বাই। বাট এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ র‍্যাপড বাই ব্লু পেপার মানে হচ্ছে ওই যে নীল কাগজ দিয়ে গিফটটা, উপহারটা মোড়ানো ছিল। আচ্ছা, নীল কাগজ দিয়ে মোড়ানো ছিল, হ্যাঁ এটাও সেন্সিবল হয়, এটাও মনে হচ্ছে শুনতে ভালো লাগতেছে। বাট এখানে 20-21 সালে যেহেতু প্রশ্নটা ছিল, এটার অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে র‍্যাপড ইন ব্লু পেপার। ইন ব্লু পেপার মানে কি? নীল কাগজে মোড়ানো, নীল কাগজে মোড়ানো, নীল কাগজ দিয়ে না। কিন্তু একটু ভালো করে চিন্তা করো যে কোন একটা গিফট সেটা অলরেডি মোড়ানো আছে, গিফটটা অলরেডি র্যাপিং করা আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? আমি কি র্যাপিং বাই বলবো না র্যাপিং ইন বলবো? অবশ্যই র্যাপ ইন বলতে হবে। কিন্তু র্যাপ বাই কখন বলবা? যে আমরা যখন নীল কাগজ দিয়ে কোনো কিছু মোড়াচ্ছি, আই এম র্যাপিং দিস গিফট উইথ ব্লু পেপার, রাইট? অথবা বাই ব্লু পেপার, তখন সেটা হইতে পারে নীল কাগজ দিয়ে। কিন্তু এখানে কিন্তু অলরেডি বলা আছে যে গিফটটা মোড়ানো। কাজে গিফটটা যদি মোড়ানো হয়, এটার অ্যান্সার কি হবে? র‍্যাপড ইন ব্লু পেপার।
এরপর দেখো লাস্ট যে কোশ্চেনটা ছিল, রুমা ওয়াজ শকড ড্যাশ হার ফ্রেন্ডস কন্ডাক্ট। আচ্ছা, রুমা ওয়াজ শকড ড্যাশ হার ফ্রেন্ডস কন্ডাক্ট, এই প্রশ্নটা তোমরা যদি একটু চিন্তা করো, হ্যাঁ শক অ্যাট হচ্ছে একটা তোমরা সবসময় পড়েছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, এগুলো মুখস্থ করার সময় শক অ্যাট হবে। এখন অনেকেই কনফিউশনে আছো, শকড উইথ হইলো না কেন, বা শক অ্যাট এর পরিবর্তে উইথ তো হইতে পারতো, বা অন্য ওগুলো অনেকে অ্যান্সার দিয়েছো। দেখো অ্যাট আর উইথ এর কয়েকটা বিষয় আছে, যে এটা তোমরা অনেকেই পড়েছো। অ্যাট কখন বসে? অ্যাট বসে মূলত কোন একটা বস্তুবাচকের আগে, হ্যাঁ বস্তুর আগে। আর উইথ কখন বসে? ব্যক্তির আগে। উইথ বসে ব্যক্তির আগে। এখানে মূলত কি বলেছে? এখানে বলেছে রুমা ওয়াজ শকড ড্যাশ হার ফ্রেন্ডস কন্ডাক্ট, অর্থাৎ রুমা তার বন্ধুর আচরণে, কন্ডাক্ট মানে আচরণে শকড, শঙ্কিত ছিল বা বিস্মিত হলো, এরকম কিছু একটা, তাই না? তাহলে আচরণ, এটা তো ব্যক্তি না, আচরণ দ্বারা, তাহলে কি বস্তুবাচক? বস্তুবাচকে কি হবে? অ্যাট হবে। কাজে অ্যান্সারটা কি হচ্ছে? রুমা ওয়াজ শকড অ্যাট হার ফ্রেন্ডস কন্ডাক্ট। চলো এখন আমরা দেখি যে টেন্স রিলেটেড কি কি প্রশ্ন এসেছিল আমাদের আজকের সি ইউনিটের ভর্তি পরীক্ষায়। প্রথমত, দ্য মিটিং ড্যাশ পোস্টপোন্ড ডিউ টু ব্যাড ওয়েদার। দ্য মিটিং ড্যাশ পোস্টপোন্ড ডিউ টু ব্যাড ওয়েদার। আচ্ছা, এই যে প্রশ্নটা এখানে বলা হয়েছে কি, যে মিটিংটাকে পোস্টপোন করা হয়েছিল খারাপ আবহাওয়ার জন্য, তাই না? মিটিংটাকে পরবর্তী আরেকটা ডেটে মিটিংটা করা হবে, এই জন্য বলছে। তো এখন মূল ভার্বটা দেখো, মূল ভার্বটা আছে পোস্টপোন। এই যে ভার্বটা আছে V3 ফরম্যাটে, তাই না? পাস্টে আছে ভার্বটা, রাইট? আচ্ছা, এই যে V3 ফরম্যাটে ভার্বটা থাকলো, তাহলে তোমার মনে হচ্ছে টু বি, এটাও শুনতে ভালো লাগে, ওয়্যার এটাও শুনতে ভালো লাগে, হ্যাজ বিনও শুনতে ভালো লাগছে, রাইট? কিন্তু উইল তো অবশ্যই হবে না। উইল কি ফিউচারে বসে, এরপরে তো অবশ্যই পাস্ট হবে না, সো এটা বাদ। এখন আমি যদি চিন্তা করি, টু বি পোস্টপোন, তুমি দিলা অ্যান্সারটা, দ্য মিটিং টু বি পোস্টপোন। আচ্ছা, টু বি এটা কি ইনফিনিটিভ ফরম্যাট? ইনফিনিটিভ, তাহলে মূল ভার্ব কই? এই সেন্টেন্সে মূল ভার্ব কোথায়? আমরা জানি যে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল এগুলা কি হয়? নন ফাইনিট ভার্ব। আর ফাইনিট ভার্ব হিসেবে আমাদের কি লাগবে? যে কোনো একটা বি ভার্ব বা অন্য কিছু। অর্থাৎ যদি এরকম হইতো যে দ্য মিটিং ইজ টু বি পোস্টপোন্ড ডিউ টু ব্যাড ওয়েদার, তখন অ্যান্সারটা হতে পারতো। কিন্তু এখানে ইজ, এম ইজ আর ওয়াজ এরকম কিছু তো নেই, সো এটা হবে না। আচ্ছা, এরপর আবার দেখো সি নাম্বারে বলেছে ওয়্যার। আচ্ছা, এটাও শুনতে ভালো লাগে, কিন্তু মিটিং কি? একটা মিটিং এর কথা বলেছি, একটা মিটিং কি? অবশ্যই একটা সিঙ্গেল মিটিং এর জন্য আমরা ওয়্যার দিব না, প্লুরাল কোনো কিছু ভার্ব দিব না। যদি এরকম হইতো মিটিং ওয়াজ পোস্টপোন, তখন হইতে পারতো, সেটা আমরা চিন্তা করব, বাট ওটা তো নাই। আবার দেখো যে তাহলে এ সি ডি একটাও হবে না, কি হবে তাহলে? বি নাম্বারটা। এখন বি নাম্বারটা কি? দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপোন ডিউ টু ব্যাড ওয়েদার। আচ্ছা, মিটিংটা খারাপ আবহাওয়ার জন্য পোস্টপোন করা হয়েছে। অর্থাৎ হ্যাজ বিনটা কোন ফরম্যাটে আছে? প্যাসিভ ফরম্যাটে আছে, প্যাসিভ ভয়েসে। মিটিং তো নিজে নিজে পোস্টপোন করা হয় না, মানুষ করতেছে, তাই না? মানুষেরা একটা মিটিং এ একটা ডিসিশন নিছে, বস হয়তো কোনো একটা অফিসের বস, তিনি ডিসিশন নিয়েছেন যে মিটিংটা পোস্টপোন করা হবে, পরবর্তী আরেকটা দিনে নির্ধারিত করা হবে। কাজে এনসারটা কি হচ্ছে? দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপোন ডিউ টু ব্যাড ওয়েদার, প্যাসিভ ভয়েসের ফরম্যাটে এসেছে। ওকে, আচ্ছা, এরপরে আবার দেখো, এবং এবং এই হ্যাজ বিনটা কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস ফরম্যাট। ওকে, আচ্ছা, এরপর দেখো দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিফ আফটার আ ব্রিফ চেজ। দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিফ আফটার আ ব্রিফ চেজ, অর্থাৎ সংক্ষিপ্ত একটা তারা, সংক্ষিপ্ত করে একটা দৌড় বা তারা দেওয়ার পরে পুলিশ কি করছে? চোরটাকে ধরতে পারছে। এখন আমি যদি দেখি এ বি সি ডি, চারটা অপশনস আছে, ক্যাচ, কট, ইজ কট, ক্যাচ। ওকে, ক্যাচ, কট, ইজ কট, ক্যাচিং, এগুলো অপশন দেখার আগে আমি সেন্টেন্সটা দেখি। আমি বারবার বলি আমার স্টুডেন্টকে সবসময়, যে কোনো প্রশ্ন তুমি যখন দেখবে, টেন্স রিলেটেড হোক বা যে কোনো প্রশ্ন, তুমি দেখবে সাবজেক্ট আছে কিনা, ফাইনিট ভার্ব আছে কিনা, সাবজেক্ট আছে কিনা, ফাইনিট ভার্ব আছে কিনা, এবং এর পরে সে অনুযায়ী অ্যান্সার গুলো করবে। তো দেখো এখানে সাবজেক্ট আছে দ্য পুলিশম্যান, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে দ্য থিফ, তাই না? আফটার এ ব্রিফ চেজ, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ হইলো, আচ্ছা বাদ দাও। কিন্তু আমার কথা হচ্ছে সাবজেক্টের পরে কি লাগবে? একটা ফাইনিট ভার্ব লাগবে। কিন্তু এখানে দেখো এ নাম্বারে আছে ক্যাচ। আচ্ছা, ক্যাচ যদি দেই, পুলিশম্যান ক্যাচ, পুলিশম্যান কি একজন মানুষ? তাহলে একজন পুলিশ, একজন পুলিশ তো ক্যাচ হয় না, এটা প্লুরাল ভার্ব হচ্ছে, কি হইতো? ক্যাচেস, তখন হইতে পারতো দ্য পুলিশম্যান ক্যাচেস দ্য থিফ, তাই না? তাহলে ওটা ভুল আছে। আচ্ছা, এবার দেখি ইসকট, সি নাম্বারে বলছে ইসকট। এখন ইসকট তুমি যদি দাও, ইসকট, হ্যাঁ এটা ভার্ব অনুযায়ী হয়, কিন্তু পুলিশম্যান ইসকট দ্য থিফ, অর্থাৎ চোরের দ্বারা পুলিশ ধরা হয়, এরকম কিছু একটা কি? এটা কি প্যাসিভ ভয়েসে আসার কোনো দরকার আছে? কর্তা কি করতেছে? কাজটা করতে পারতেছে, এটাই তো অ্যাক্টিভ ভয়েস, তাই না? পুলিশ কি করে? চোরকে ধরতেছে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? পুলিশম্যান কট দ্য থিফ আফটার আ ব্রিফ চেজ। অর্থাৎ ক্যাচিং তো জীবনেও হবে না, রাইট? ক্যাচিং কেন হবে না? এটা তো একটা
আইএনজি ফরম্যাট, তাই না? জিরান্ড পার্টিসিপল এরকম কোন একটা ফরম্যাট হচ্ছে, অর্থাৎ নন ফাইনিট ভার্ব, ওটা তো হবে না। কি লাগবে? ফাইনিট ভার্ব। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? দ্য পুলিশম্যান কট দ্য থিফ আফটার আ ব্রিফ চেজ। অর্থাৎ জিনিসটা হচ্ছে কি, যে পুলিশম্যান ধরেছিল, চোরটাকে ধরেছিল একটা সংক্ষিপ্ত তাড়া করার পরে। অলরাইট, চলো এবার জিরান্ড পার্টিসিপল কিংবা টেন্স রিলেটেড আরো কিছু প্রশ্নের উত্তরগুলো অ্যানালাইসিস করি। প্রথমত দেখো, শি লাইকস ড্যাশ অ্যাডভেঞ্চার বুকস। এই যে প্রশ্নটা এবারের ভর্তি পরীক্ষায় এসেছে, শি লাইকস ড্যাশ অ্যাডভেঞ্চার বুকস। টু বি অনেস্ট, তোমরা খুবই খুবই লাকি যে এবার ভর্তি পরীক্ষায় 2 থেকে 3টা প্রশ্ন একদম হুবহু কমন পড়েছে আগের বছরের কোশ্চেন গুলা থেকে। যেমন দেখো, শি লাইকস ড্যাশ অ্যাডভেঞ্চার বুকস, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় 20-21 সালে এসেছিল। এই প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 20-21 সালে সি ইউনিট এসেছিল। অর্থাৎ দুটো প্রশ্ন তোমরা হুবহু কমন পাচ্ছ সি ইউনিটে। সি ইউনিটে কি এসেছিল? শি লাইকস ড্যাশ রাইটিং লং ইমেলস, ঠিক আছে? শি লাইকস রাইটিং লং ইমেলস, এটা ছিল সি ইউনিটের প্রশ্নটা। ওখানে শূন্যস্থানে ভার্বটা কি হইতো? রাইটিং হইতো। রাইটটা ছিল মূল ভার্ব হিসেবে। শি লাইকস ড্যাশ লং ইমেলস, তখন হয়েছিল অ্যান্সারটা রাইটিং, ঠিক আছে? অর্থাৎ এখন তোমাদের দিয়েছে শি লাইকস ড্যাশ অ্যাডভেঞ্চার বুকস, একই প্রশ্ন ঘুরে উল্টে দিয়েছে। এখন তোমরা এটা যারা তোমরা জিরান পার্টিসিপল একটু বেসিক আইডিয়া আছে, কিংবা জিরান পার্টিসিপল আইডিয়া লাগবে না, যাদের সিম্পল ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব এই দুইটা আইডিয়া আছে, যেমন দেখো রিডস এখানে বলছে, তাই না? আচ্ছা, এই পুরো সেন্টেন্সের সাবজেক্টে শি, লাইকস হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই না? আচ্ছা, এর পরে যদি আর কোনো ভার্ব দিতে চাই এই সেন্টেন্সে, এই রিড কি একটা ভার্ব? পড়াশোনা করা একটা ভার্ব। সে অ্যাডভেঞ্চার বই পড়তে পছন্দ করে, রাইট? আচ্ছা, এখন তুমি যদি রিডস দাও, এটা কি হচ্ছে? ফাইনাইট ভার্ব। এখন একটা ফাইনাইট ভার্বের পরে আরেকটা ফাইনাইট ভার্ব বসানো যাবে? অবশ্যই যাবে না। পরপর দুটো ফাইনাইট ভার্ব বসবে না, এর পরিবর্তে নন ফাইনাইট দিতে হবে, তাই না? আবার দেখতেছি টু রিডিং। আচ্ছা, সি নাম্বারে যে টু রিডিং বলছে, হ্যাঁ, ইনফিনিটিভের ফরম্যাটে কি ছিল? টু প্লাস ভার্বের বেস ফর্ম ছিল। যদি এরকম থাকতো যে টু রিড, তখন হয়তো আমরা একটা বিবেচনা করতাম, কিন্তু টু রিডিং কি কখনো হয়? না, টু রিডিং বলে কোনো ফরম্যাট আমরা কখনো পড়িনি, সাথে এটা হচ্ছে না। আবার দেখো রিড, শি লাইকস রিড, এটাও কি হচ্ছে? একটা ভার্বের বেস ফর্ম, যেটা কি না ফাইনাইট ভার্ব। তাহলে এগুলো একটাও হবে না, অ্যান্সারটা কি হচ্ছে? শি লাইকস রিডিং অ্যাডভেঞ্চার বুকস। অর্থাৎ রুলটা কি ছিল মনে আছে কিনা জানি না, যে রুলটা ছিল যে জিরান্ড পার্টিসিপলের ক্ষেত্রে লাইক, হেট, লাভ এই ধরনের কিছু ভার্বস আছে, যেই ভার্বগুলোর পরে সাধারণত আইএনজি হয়। সাধারণত কি হয়? আইএনজি হয়। হ্যাঁ, এখানে দুইটা রুল আছে, একটা হচ্ছে আমেরিকান রুল আর একটা হচ্ছে ব্রিটিশ রুল। যে ব্রিটিশ রুল অনুযায়ী এগুলোর পরে তোমরা আইএনজি দিবা, অর্থাৎ জিরান্ড দিবা, আর আমেরিকান রুল অনুযায়ী এগুলোর পরে ইনফিনিটিভ দিবা। অর্থাৎ দুইটা অ্যান্সারই হইতে পারে, শি লাইকস রিডিং অ্যাডভেঞ্চার বুকস অথবা শি লাইকস টু রিড অ্যাডভেঞ্চার বুকস, দুই ধরনের অ্যান্সারই হতে পারে। এখানে যেহেতু টু রিড নাই, অ্যান্সারটা কি হচ্ছে? রিডিং অ্যাডভেঞ্চার বুকস। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখা, ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্রজেক্ট। এটা তো একদম হুবহু বাচ্চাদের কোশ্চেন, যে তোমরা ছোট্টবেলায় 6-7 থাকতো টেন্সের রুল পড়েছিল, যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এগুলোর পরে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এখানে স্টার্ট, স্টার্টেড, স্টার্টিং, স্টার্ট আপ যাই থাকুক, অ্যান্সারটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের কি হবে? ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দ্য প্রজেক্ট। এটা সময় হয়ে গেছে আমাদের প্রজেক্টটা স্টার্ট করা, বাট আমরা কিন্তু স্টার্ট করি নাই। তাহলে ওই যে পরামর্শ দিচ্ছি যে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দ্য প্রজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা দেখবো কিছু মিসসেলানিয়াস কোশ্চেন, অর্থাৎ টেন্স বা প্রিপোজিশন এরকম কিছু না, একটু ভিন্ন ধর্মী যে কোশ্চেন গুলো এবছর ভর্তি পরীক্ষায় এসেছে। তো দেখো, দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ ড্যাশ বিহেভিয়ার। তাহলে প্রথম প্রশ্নটা এখানে লিখেছি, দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ ড্যাশ বিহেভিয়ার। আচ্ছা, তার মানে বালকটি বা ছেলেটি তার আচরণের জন্য, কিছু একটা আচরণ, হ্যাঁ সেটা হতে পারে গুড মানে ভালো, বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তাই না? অথবা নিড বা প্রাউড, যে কোনো একটা আচরণের জন্য তাকে কি করা হয়েছিল? পুরস্কৃত করা হয়েছিল। এখন তুমি দেখছো যে এখানে শূন্যস্থানের পরে কি আছে? বিহেভিয়ার। আচ্ছা, বিহেভিয়ার মানে কি? আচরণ। এই বিহেভিয়ারটা কি? একটা নাউন, তাই না? আচ্ছা, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কেন? নাউনকে মডিফাই করে। অর্থাৎ এখানে একটা বিশেষণ বসবে যেটা আচরণটাকে মডিফাই করতেছে। তাহলে তুমি দেখতেছো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। আচ্ছা, হ্যাঁ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার হইতে পারে। আর তুমি আমার একটা জিনিস বলো তো, রিওয়ার্ডেড, তাই না? পুরস্কৃত করা হয়েছে। আচ্ছা, কাউকে কি তার অসামঞ্জস্য বা খারাপ আচরণের জন্য কাউকে পুরস্কৃত করা হয়? অসম্ভব, এটা হবে না। আবার তুমি দেখছো প্রাউড বিহেভিয়ার, গর্বিত আচরণের কিছু নাই, তো এটা তো কমন সেন্স, এটা তো হবে না। আবার দেখো নিট বিহেভিয়ার, নিট, হ্যাঁ নিট শুনতে ভালো লাগতেছে, এটা নিয়ে অনেকে কনফিউশন হতে পারে যে নিট অ্যান্ড ক্লিন মানে কি? পরিষ্কার আচরণ। বাট পরিষ্কার আচরণের চেয়েও বেস্ট অ্যান্সারটা আসলে কি এখানে? এখানে অ্যান্সারটা হচ্ছে গুড বিহেভিয়ার। দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ গুড বিহেভিয়ার। অর্থাৎ
বালকটি বা ছেলেটি তার ভালো আচরণের জন্য রিওয়ার্ডেড হয়েছিল, পুরস্কৃত হয়েছিল। তাহলে ওই যে অ্যাডজেক্টিভ হিসেবে বুকটা বসেছে। অলরাইট, এরপরে দেখো প্রশ্নটা কি ছিল, হি ক্লাইম্বড টু দ্য ড্যাশ অফ দ্য মাউন্টেন উইথ মাচ ডিফিকাল্টি। হি ক্লাইম্বড টু দ্য ড্যাশ অফ দ্য মাউন্টেন উইথ মাচ ডিফিকাল্টি। আচ্ছা, অপশন ছিল বেস, বটম, অ্যাবভ, টপ, তাই না? বেস, বটম, অ্যাবভ, টপ। আচ্ছা, এখন তুমি দেখছো যে সে কি করেছিল, অনেক কষ্টের সাথে সে মাউন্টেনের অর্থাৎ পাহাড়ের একদম সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল। আচ্ছা, আচ্ছা এখন তুমি আমাকে বলো, পাহাড়ে যে ওঠে, পাহাড় কি নিচ থেকে উপরে ওঠে, তাই না? সে কষ্ট করে পাহাড়ের নিচ থেকে উপরে ওঠে, নিচ উপর থেকে নিচে তো নামছে, সেটা তো পরের হিসাব, রাইট? কাজেই পাহাড়ের নিচ থেকে উপরে ওঠে কি হবে, অ্যাবাভ নাকি টপ? অবশ্যই টপ অফ দ্য মাউন্টেন। কি হবে? টপ অফ দ্য মাউন্টেন। অ্যাবাভ অফ দ্য মাউন্টেন কিন্তু কোনো ফ্রেজ হয় না, কি হয়? টপ অফ দ্য মাউন্টেন। হ্যাঁ, তুমি বলতে পারতা যে হি ক্লাইম্বড অ্যাবাভ দ্য মাউন্টেন, সেটা হতে পারতো, কিন্তু এখানে কি আছে? অফ দ্য মাউন্টেন আছে। কিন্তু অ্যান্সারটা কি হবে? উপরে মিনিং এ টপ অফ দ্য মাউন্টেন। অবশ্যই বটম বা বেস এগুলো কোনো কিছু হবে না, নিচে তো আর মাউন্টেনের নিচে তো আর উঠছে না, ক্লাইম্ব করছে না, ক্লাইম্ব করছে কিসে? মাউন্টেনের একদম টপে। তাহলে ওটাই হচ্ছে অ্যান্সারটা। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো, এর পরের প্রশ্নটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যানাইলেট। অ্যানাইলেট। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম থেকে এবার মাত্র একটা বা দুটা প্রশ্ন আসছে, খুবই কম আসছে, তারপরও দেখো অ্যানাইলেট মানে কি আসলে? অ্যানাইলেট মানে হচ্ছে ধ্বংস করা, তাহলে এটার সাথে সিনোনিম কি হচ্ছে? ডিস্ট্রয়। ডিস্ট্রয় মানে কি? ধ্বংস করা। তাহলে এটি হচ্ছে সিনোনিম। সিনোনিম অ্যান্টোনিম তোমাদেরকে অবশ্যই ভোকাবুলারি জানা থাকা লাগবে, আইডিয়া থাকা লাগবে। অবশ্য যেহেতু এবছর ভোকাবুলারি কম ছিল, এজন্যই আমি মনে করি যে প্রশ্নটা অনেক সহজ হয়েছে, কারণ ভোকাবুলারিতেই বারবার দেখা যায় প্রতি বছর স্টুডেন্টসরা আটকে যায়, তো সেই হিসাবে অনেক ইজি ছিল কোশ্চেনটা কিন্তু। আচ্ছা, এরপরে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ সিমিলার ইন রিলেশনশিপ টু পেন ইঙ্ক। আচ্ছা, পেন ইঙ্ক এইটার সিমিলার কিছু বের করতে বলেছে, তাই না? সিমিলার পেয়ার, অর্থাৎ এটাকেই বলি আমরা অ্যানালজি। এটাকে কি বলি? অ্যানালজি। অ্যানালজি মানে সাদৃশ্য। আচ্ছা, এই আইটেম থেকে যেহেতু প্রশ্ন দিছে, তুমি একটু চিন্তা করো, পেন মানে কলম, ইঙ্ক মানে কি? কালি। তাহলে কলম আর কালির মধ্যে সম্পর্ক কি? একটু চিন্তা করো। কলম আর কালির মধ্যে সম্পর্ক হচ্ছে কলমের ভেতরে কালি থাকে। এই যে একটা কলম, কলমটার ভেতরে কি আছে? কালি আছে। একদম কাটায় কাটায় এই সম্পর্কটাই ABCD অপশনে কোনটাতে মিলে যায়, সেটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে? তাহলে এখন দেখো, এ নাম্বারে বলছে ওয়ার্ডস ডিকশনারি। শুরুতে কি আছে? ওয়ার্ড, পরে আছে ডিকশনারি। এখানে শুরুতে কি ছিল? পেন, পরে ছিল ইঙ্ক। আচ্ছা, কলম, শুরুতে কলম ছিল, পরে ইঙ্ক মানে কালি, কলমের ভেতরে কালি থাকে। হ্যাঁ, ওয়ার্ডস ডিকশনারি, এটাও তো মনে হচ্ছে হইতে পারে যে শব্দ কি থাকে ডিকশনারির ভিতরে থাকে, রাইট? কিন্তু ওয়েট, ভালো করে দেখো, শুরুতে কি আছে? ওয়ার্ডস। ওয়ার্ডস মানে শব্দ। ডিকশনারি আছে পরে। হ্যাঁ, ডিকশনারির ভেতরে ওয়ার্ড থাকে, কলমের ভেতরে কালি থাকে, কিন্তু এখানে শুরুতে ছিল পেন, পরে আছে ইঙ্ক, কলম, তার ভেতরে কালি আছে। তাহলে এখানে শুরুতে আছে ওয়ার্ডস, শব্দ, কার ভেতরে থাকে? ডিকশনারিতে, কিন্তু সেটা আছে পরে, অর্থাৎ আগেরটা পরে, উল্টা হয়ে যাচ্ছে না? অর্থাৎ আমার একদম সমীকরণটা মিলাতে হবে কিভাবে? যে কলম যে যেটাতে আছে তার ভিতরে যেটা আছে তারপরে আছে, ডানে আছে, কিন্তু এখানে যেটা ভেতরে থাকে, শব্দ ভেতরে থাকে ডিকশনারি, সেটা কোথায় আছে? বামে আছে, তাহলে এটা ভুল। আবার দেখো, পরে বলছে ওয়াটার ক্লাউড, সি নাম্বার অপশনে। ওয়াটার মানে কি? পানি। পানি কই থাকে? মেঘে থাকে। আচ্ছা, এটাও যারা সায়েন্সের একটু নলেজ আছে তারা জানো, হ্যাঁ, মেঘের মধ্যে পানির ফোঁটা থাকে, জলীয় বাষ্প থাকে। এখন আমার কথা হচ্ছে, পানি ভেতরে থাকে, কিন্তু সেটা আছে শুরুতে। যদি এরকম হইতো ক্লাউড ওয়াটার, তাহলে মানতাম। যদি এটা এরকম হইতো ডিকশনারি ওয়ার্ডস, তখন হইতে পারতো যে ডিকশনারির ভেতরে শব্দ থাকে, কিন্তু এরকম তো না, উল্টাই দিছে, তাহলে এটা আনসার হবে না। আবার দেখো, কোচ গোলকিপার। আচ্ছা, কোচ গোলকিপারকে হয়তো কোচিং করায়, এটার সাথে তো ভেতরে থাকার কোনো সম্পর্ক নাই। তাহলে অ্যান্সার কোনটা? ওই যে যেটা গেস করতে পারছো, পন্ড ফিশ। পন্ড ফিশ। তাহলে অ্যান্সার কেন? এটা হচ্ছে পন্ড মানে পুকুর, পুকুরের মধ্যে কি থাকে? মাছ থাকে। পুকুরে কি থাকে? মাছ থাকে। সেরকম কলমে কালি থাকে, পুকুরে মাছ থাকে। ওটাই হচ্ছে অ্যান্সার। সর্বশেষ যে কোশ্চেনটা ছিল তোমাদের, সেটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে। সেটা হচ্ছে দ্য ফ্রেজ ডাউন টু আর্থ মিনস ক্লোজ টু নেচার, সফট হার্টেড, ডেড, রিয়েলিস্টিক। আচ্ছা, হ্যাঁ, এখন ডাউন টু আর্থ এই ইডিয়ম ফ্রেজ গুলো তোমরা যদি মনে না রাখো, যাদের মনে নাই বা যারা পড়ো নাই, তারা অনেকেই মনে করতে পারো যে ডাউন টু আর্থ মানে হ্যাঁ সফট হার্টেড, এটাও হইতে পারে, রিয়েলিস্টিক এটাও হইতে পারে, ক্লোজ টু নেচার, ডেড এটা হয়তো দিবা না। এখন আমার কথা হচ্ছে, সফট হার্টেড মানে কি? নরম। হ্যাঁ, এটাও হইতে পারে, ডাউন টু আর্থ শুনতে ভালো লাগতেছে, কিন্তু এই দেখো সাইডে লিখে দিছি, এই একই প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট ভর্তি পরীক্ষায় 9-10 সালে এসেছিল। এই একই প্রশ্ন সি ইউনিট ভর্তি পরীক্ষায় 9-10 সালে এসেছিল। তো তখন এই যে প্রশ্নটা ডাউন টু আর্থ, এটার অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে রিয়েলিস্টিক। ডাউন টু আর্থ মানে কি? রিয়েলিস্টিক, অর্থাৎ
বাস্তববাদী। তোমরা যারা যে বিভিন্ন শীটের এই ইডিয়ম ফ্রেজ গুলো মুখস্থ করেছো তারা এটা ভালো করেই জানো, ডাউন টু আর্থ মানে বাস্তববাদী, যে হি ইজ এ ডাউন টু আর্থ পার্সন, মানে সে অনেকটা মাটির মানুষ, একটা বাস্তববাদী মানুষ, ঠিক আছে, সে ন্যাচারাল একটা রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করে সবসময়, এটাই হচ্ছে ডাউন টু আর্থ। তাহলে এই ছিল আমাদের আজকে এমসিকিউ সলভিং। আচ্ছা, এমসিকিউ পার্টটা শেষ, এখন চলো আমরা রিটেন পার্টে কিছু ট্রান্সলেশন সলভ করি। আজকে যে ভর্তি পরীক্ষা হয়েছে সি ইউনিটে, তোমরা দেখবা যে 12 মার্কের রিটেন ছিল, কিন্তু ইংলিশে বাংলা টু ইংলিশ ছিল, ইংলিশ টু বাংলা ছিল ট্রান্সলেশন, আর ছিল 4 মার্কের ইরর কারেকশন, যেটা নর্মালি হয় 8 মার্কে, সেটা 12 মার্কে। এখন দেখো, প্রথমত ট্রান্সলেশনে বাংলা টু ইংলিশে কি কি ছিল, খুব সহজ সহজ ছিল, আমি অ্যান্সার করে দিয়েছি, লিখে দিয়েছি, একটু এক্সপ্লেইন করি। দেখো, তুমি বরং বাড়ি যাও, তুমি বরং বাড়ি যাও, এটার অ্যান্সার কি লিখেছি, ইউ বেটার গো হোম, ইউ বেটার গো হোম। আচ্ছা, এখন তুমি যদি একটু চিন্তা করো যে এর বিকল্প উত্তর কি হতে পারে। আচ্ছা, বরং বলছে, কিন্তু মাথায় রাখো এখানে কি বলেছে, বরং। এখানে তুমি অনেকেই লিখতে পারে ইউ শুড গো হোম। আচ্ছা, শুড মানে কি, উচিত, তোমার যাওয়া উচিত, তখন সেটা হয়তো ইউ শুড গো হোম, এটা কিন্তু বেটার বলেছে, এখানে বরং বলেছে, মাথায় রাখো, ওটা হবে না। হ্যাঁ, আলাদা তুমি লিখতে পারতা ইউ রেদার গো হোম, ইউ রেদার গো হোম, এরকম লিখতে পারো, বাট বেস্ট অ্যান্সার হচ্ছে ইউ বেটার গো হোম, ইউ হ্যাড বেটার গো হোম, এরকম অনেকে বলতে পারো আমাকে, বাট ইউ হ্যাড বেটারও কিন্তু হবে না। ইউ হ্যাড বেটার মানে কি, তোমার যাওয়া উচিত ছিল, এরকম কিছু একটা, বাট বলেছে বরং, বরং মিনিং এ। এখন আমার আরো কিছু স্টুডেন্ট আমাকে বলছে যে উড রেদার, ইউড রেদার গো হোম। আচ্ছা, উড রেদার কখন করি, যখন দুটা জিনিসের মধ্যে তুলনা করি, এখানে তো তুলনা করার অন্য কিছু নাই, যে যদি এমন থাকতো তুমি বরং স্কুলে না গিয়ে বাড়ি যাও, তখন বলতাম উড রেদারের একটা সেন্স আসতে পারতো। কিন্তু এখানে কি বলেছে যে বরং বাড়ি যাও, জাস্ট আমি নর্মাল সেন্সে বলি, তুমি বরং বাড়ি যাও। হ্যাঁ, তাহলে অ্যান্সারটি হচ্ছে ইউ বেটার গো, এটাই হচ্ছে বেস্ট অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো, আমি যদি পাখি হতাম, এটা তো খুব কমন একটা কোয়েশ্চেন, যে আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, আমি যদি রাজা হতাম, আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ কিং। আচ্ছা, এখন অনেকে দিতে পারে যে ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ কিং। এখন দেখো, ইফ দিলে কিন্তু না হওয়ার চান্সই বেশি। কেন হবে না, কারণ ইফ একটা ক্লজ মার্কার। তোমরা যারা অ্যাডমিশনে পড়েছো ক্লজ বা এই ধরনের যারা কনজাংশন পড়েছো, ইফ কিন্তু একটা ক্লজ মার্কার হিসেবে কাজ করে, অথবা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে। কাজেই এই কনজাংশন গুলার পরে তুমি যদি আই ওয়্যার এ বার্ড দাও, এটা কি হয়, একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, ওটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ হচ্ছে না। কাজে একটা প্রিন্সিপাল ক্লজ দিয়েই সেন্টেন্স গঠন করতে হয়। কাজেই এখানে আনরিয়েল একটা জিনিস, আমি তো পাখি না, আমি তো মানুষ, তাহলে অবাস্তব, অকল্পনিক, অবাস্তব বা কাল্পনিক একটা বিষয়ের ক্ষেত্রে আমরা কি দিচ্ছি, উইশ দিচ্ছি, আই উইশ আই ওয়্যার এ বার্ড, এটাই বেস্ট অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো, তুমি যতক্ষণ না ফেরো আমি ততক্ষণ অপেক্ষা করবো, তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করবো, এইটার যদি সলিউশন দিই, আই উইল ওয়েট, খুব সিম্পল, আই উইল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক, অথবা আই উইল ওয়েট আনটিল ইউ রিটার্ন, যে কোনো একটা দিবা, রিটার্নও দিতে পারো, কাম ব্যাকও দিতে পারো। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে আনটিল না দিয়ে টিল দিলে সমস্যা কি। আচ্ছা, মাথায় রাখো, টিল টিল দিলে যে যতক্ষণ, তুমি যতক্ষণে ফেরো তখন দিতাম টিল, এখানে বলছে যতক্ষণ না, যতক্ষণ না পর্যন্ত দিব, কাজেই অ্যান্সারটা কি হবে, আই উইল ওয়েট আনটিলই দিতে হবে এখানে। আরেকটা জিনিস মাথায় রাখো, যে আনটিল কিন্তু এখানে একটা এল, আনটিল বানানে একটা এল, দুইটা এল না কিন্তু, কাজেই বানান ভুল কিন্তু খবরদার করিও না। ওকে, তাহলে তুমি যতক্ষণ না পেরো ততক্ষণ আমি কম করবো, আই উইল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। আচ্ছা, এরপর দেখো, আমরা না হেসে পারলাম না, এই প্রশ্নটা একদম হুবহু কমন কোয়েশ্চেন, এটা এর আগেও একটা ভর্তি পরীক্ষায় এসেছিল এই কোয়েশ্চেনটা, আমরা না হেসে পারলাম। এবং আমরা যারা আমার কাছে যারা পরীক্ষা দিয়েছো বা কোচিং এ যারা করেছো, তারা জানো যে এই প্রশ্নটা আমরা বারবার সলভ করেছি। আমরা না হেসে পারলাম না, অ্যান্সার কি হতে পারে, উই কুড নট বাট লাভ, এটা যেরকম আছে এইভাবেই অ্যান্সার দিতে হবে, নতুন করে অন্য কোনো অ্যান্সার বানানো যাবে না। ওকে, যে আমরা না হেসে পারলাম না, উই কুড নট বাট লাভ, বা উই কুড নট হেল্প বাট লাভ, যে কোনো একটা হতে পারে। আচ্ছা, এরপরে দেখো, উই রিয়েলি শুড বি কেয়ারফুল অ্যাবাউট চুজিং ফ্রেন্ডস, আমাদের বন্ধু নির্বাচনের ব্যাপারে অবশ্যই সতর্ক হওয়া উচিত, বা বন্ধু নির্বাচনের ব্যাপারে, বন্ধু বাছাই করার ব্যাপারে আমাদের আসলেই সতর্ক হওয়া উচিত। কাজেই তুমি ওভারঅল সেন্সে এরকম একটা মিনিংফুল যদি লিখতে পারো তাহলেই নাম্বার পাবা। এরপরে দেখো, নো ওয়ান ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, নো ওয়ান ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার। অথবা এরকম করেও লিখতে পারো যে কেউ ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারে না, ভবিষ্যতের ব্যাপারে কেউ বলতে পারে, এরকম তো যেভাবেই বানাও কাছাকাছি হলেই অ্যান্সার কিন্তু সঠিক হবে এবং নাম্বার পেয়ে যাবে। এখন আমরা আসবো ইরর কারেকশনে। দেখো, ইরর কারেকশন আজকে যে ভর্তি পরীক্ষার প্রশ্নটা ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে ছিল নাইদার দি ওনার অফ দ্য ফ্যাক্টরি কমা নর হিজ ম্যানেজার কমা হ্যাভ বিন রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট। এখন এই প্রশ্নটা যদি আমরা সলভ করতে চাই, ভালো করে দেখো,
কমা আছে দুইটা জায়গায়। প্রথমত দেখো নাইদার নর, তাই না, নাইদার ডট ডট নর, আইদার ডট ডট অর, এই যে এই ধরনের যে কনজাংশন গুলো, কোরিলেটিভ কনজাংশন এদেরকে বলি, এগুলো থাকলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলে তোমরা বলেছো নাইদার নর, আইদার নর, এগুলো থাকলে কাছাকাছি বা ক্লোজেস্ট যে সাবজেক্টটা থাকে ভার্বের, ভার্বের ক্লোজেস্ট সাবজেক্টের সাথে ভার্বটা এগ্রি করে। এখানে দেখো প্রথমত ভার্বটা কি, হ্যাভ বিন, ভার্বটা কি, হ্যাভ বিন। আচ্ছা এই ভার্বের সাথে ক্লোজেস্ট সাবজেক্ট কোনটা, ম্যানেজার, ক্লোজেস্ট সাবজেক্ট কোনটা, ম্যানেজার, সবচেয়ে কাছাকাছি আছে। কাজে ম্যানেজার কি সিঙ্গুলার, এই জন্য এরপরে ভার্বটাও কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যান্সারটা কি হবে, হ্যাভ বিন না, অ্যান্সারটা হবে হ্যাজ বিন। আচ্ছা এখানে কিন্তু শুধু গ্রামাটিক্যাল এই ভুল আছে তা কিন্তু না, এখানে পাংচুয়েশনেরও একটা ভুল আছে। দেখো নাইদার অফ দা ওনার অফ দা ফ্যাক্টরি কমা নর হিজ ম্যানেজার, এরকম তাই না? আচ্ছা নাইদার নর এগুলো থাকলে কখনো কি আমরা কমা দিতাম? এই কোরিলেটিভ কনজাংশন গুলোতে আইদার অর নাইদার নর, মাঝে তো কমা বসতো না। কাজেই এই কমা গুলা এখানে কিন্তু উঠে যাবে, কমা গুলাও তোমাকে ক্যান্সেল করতে হবে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, নাইদার দা ওনার অফ দা ফ্যাক্টরি নর হিজ ম্যানেজার has been responsible for the accident। এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কমা টমা সবকিছু শুদ্ধ করতে হবে, ইরর কারেকশন। এরপর দেখো each of the students were given an opportunity to go abroad for training। আচ্ছা each of the students were given an opportunity to go abroad for training, এইখানে তুমি দেখো যে each of ছিল, তাই না, সেন্টেন্সের শুরুতে কি আছে, each of আছে। তাহলে এটাই আমি যখন ক্লাসে আমরা যখন পড়াতাম তখন জানতাম যে each of, either of, one of, এগুলোর পরে প্লুরাল নাউন বসে এবং সিঙ্গুলার ভার্ব বসে। এগুলোর পরে কি বসে ভাইয়া, প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব। এখন দেখো ইচ অফ এর পরে প্লুরাল নাউন বসেছে স্টুডেন্টস, কিন্তু ভার্বটা বসেছে কি, প্লুরাল। তাহলে ভার্বটাকে কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। তাহলে ওয়্যার হবে না, অ্যান্সারটা কি হবে, ইচ অফ দ্য স্টুডেন্টস was given an opportunity to go abroad for training। Each of the students was given an opportunity to go abroad for training। তাহলে এটা হচ্ছে এগুলোর সলভ। ক্যান ইউ স্পিক দ্য স্প্যানিশ, এই যে প্রশ্নটা ছিল ক্যান ইউ স্পিক দ্য স্প্যানিশ, তো স্প্যানিশটা কি ভাষা, স্প্যানিশ ভাষা। আচ্ছা ভাষার নামের আগে কিন্তু আমরা দা বসাই না, আমরা কিসের আগে দা বসাই, জাতির নামের আগে। যদি আমরা বলতাম দা ব্রিটিশ, দা স্প্যানিশ, স্প্যানিশ জাতি, তখন সেটার আগে দা হইতো। কিন্তু এখানে কি বলছে, বলা, স্পিক করা, তাহলে কি বলবো, ভাষা বলবো অবশ্যই। তাহলে এখানে কি হবে, দাটা বাদ যাবে, তাহলে শুধু অ্যান্সারটা কি হবে, ক্যান ইউ স্পিক স্প্যানিশ, এটাই হবে কারেকশন। আচ্ছা এরপর দেখো দা পুলিশ আর লুকিং এট দা কেস, এটাই ছিল আমাদের প্রশ্ন। আচ্ছা এই প্রশ্নটা যদি একটু সলভিং করা, একটু চিন্তা করো যে আর্টিকেল থেকে কোশ্চেন গুলো আসছে, তুমি দুই ভাবে করতে পারো যে পুলিশ আর লুকিং এট দা কেস, তুমি এভাবে লিখতে পারো যে পুলিশ আর লুকিং এট দা কেস, এটা লিখতে পারো। অথবা তুমি কিন্তু লিখতে পারো যে দা পুলিশ ইজ লুকিং এট দ্য কেস, দা পুলিশ ইজ লুকিং এট দ্য কেস, ঠিক আছে? যে কোনো একটা তোমাকে দিতে পারবা, দা পুলিশ ইজ লুকিং এট দ্য কেস, দা পুলিশ দিয়ে কি বোঝাচ্ছে, একটা পুলিশকে নির্দিষ্ট করে। অথবা লিখতে পারো পুলিশ আর লুকিং এট দ্য কেস, তখন ওভারঅল সেন্সে সব পুলিশটা দেখছে, তখন আর দিতে পারো। ওকে, এই হচ্ছে বিষয়। অলরাইট, আচ্ছা এরপরে চলে আসি পরের কোশ্চেনটা, দ্য ক্যাট লেইড অন দ্য সোফা অল ডে। আচ্ছা দ্য ক্যাট লেইড অন দ্য সোফা, এখানে সমস্যাটা কোথায়? আচ্ছা বলছে তো অল ডে, তাই না, যে এটা অল ডে মানে কি, সারাদিন সবসময়। আচ্ছা সারাদিন সবসময় এটা কি, এটা হচ্ছে ন্যাচারাল একটা ঘটনা, তাই না? তাহলে এটা এখানে কিন্তু লেট বলতে কি বুঝাচ্ছে, ওই যে শুয়ে ছিল এরকম কিছু না। এটা আসলে তুমি দুভাবে করতে পারো। ফার্স্ট অফ অল এটা লেইড অন না দিয়ে তুমি যদি সিম্পলি দাও লে অন, কি দিবা, লে অন দা সোফা অল ডে, তখন দিতে পারো যে বিড়ালটা কি করলো, বিড়ালটা সারা দিন হলো সোফায় বসে থাকে। আচ্ছা এরপর দেখো আই ফিল ইন দ্য ওয়েদার এন্ড ডোন্ট ওয়ান্ট টু গো আউট, আই ফিল ইন দ্য ওয়েদার এন্ড ডোন্ট ওয়ান্ট টু গো আউট, এখানে সমস্যাটা কোথায়? এখানে সমস্যাটা হচ্ছে অন্য সবকিছুই ঠিক আছে, কিন্তু আই ফিল ইন দ্য ওয়েদার না, জিনিসটা হবে আই ফিল আন্ডার দ্য ওয়েদার, আই ফিল আন্ডার দ্য ওয়েদার, ঠিক আছে? ফিল আন্ডার দ্য ওয়েদার মানে কি, ফিল আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে অসুস্থ বোধ করা, ঠিক আছে? তাহলে অসুস্থ বোধ করা মিনিং এর ফ্রেজ হিসেবে কি হবে, আই ফিল আন্ডার দ্য ওয়েদার এন্ড ডোন্ট ওয়ান্ট টু গো। তাহলে এগুলি হচ্ছে এগুলার সলভিং। ওকে, ফাইনাল রিমেইনিং যে ইরর কারেকশন গুলো আছে, দেখো টোটাল 8টা ইরর কারেকশন দিয়েছিল কিন্তু ইংলিশে। পরীক্ষা কিন্তু খুব একটা যে রিটেনে একদম সহজ হয়েছে তা কিন্তু বলবো না, এমসিকিউটা কিন্তু অনেক সহজ ছিল। রিটেনে দেখো দ্য শেফার্ড টুক হিজ শিপস টু দ্য ফিল্ড। আচ্ছা এইখানে সমস্যাটা কোথায়? দ্য শেফার্ড টুক হিজ শিপস, টুক নিয়ে গিয়েছিল তার শিপকে ফিল্ডে, খুব সুন্দর কথা, কিন্তু সমস্যাটা ওই যে শিপস এর জায়গায়, যে শিপ মানে কি ভেড়া, ভেড়া অনেকগুলো ভেড়া, তাহলে এটা কি আনকাউন্টেবল, কাজে এটার সাথে কিন্তু শিপস হবে না, অবশ্যই এসটা বাদ দিতে হবে। কি লিখতে হবে, দ্য শেফার্ড টুক হিজ শিপ,
টু দ্য ফিল্ড, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার দেখো পরের যে লাস্ট কোয়েশ্চেনটা, ডিসপাইট অফ দ্য চ্যালেঞ্জেস দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড অন টাইম। আচ্ছা, ডিসপাইট অফ দ্য চ্যালেঞ্জেস দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড, যারা জানো না তাদের কাছে এটা শুনতে ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, কোনো সমস্যা নাই। বাট যারা জানো তারা জানো যে ডিসপাইট অফ বলে কোনো শব্দ পৃথিবীতে নাই। দুইটা শব্দ আছে, হয় ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ হইতে পারে, অথবা শুধু ডিসপাইট হইতে পারে। ইন স্পাইট অফ মানে কি? ইন স্পাইট অফ মানেও সত্ত্বেও, ডিসপাইট মানেও সত্ত্বেও, কিন্তু ডিসপাইট অফ বলে কোনো শব্দ নাই, কাজেই অফটা আমাকে বাদ দিতে হবে। কি লিখতে হবে? ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড অন টাইম। এই ছিল আমাদের রিটেন পার্টের যতগুলো কোয়েশ্চেন ছিল সবগুলোর সলিউশন। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মূলত কি করলাম, আজকে আমরা পুরো সি ইউনিটে আজকে যে প্রশ্নটা এসেছে 20 মার্কের, কিংবা আমি যদি বলি যে 20-এর চেয়ে আরো 4 মার্ক বেশি, অর্থাৎ 24 মার্কের ইংলিশ কোয়েশ্চেন ছিল। পুরো কোয়েশ্চেনটা আমরা সলিউশন তোমাকে কিন্তু বুঝিয়ে দিলাম আমি। কাজেই তুমি এর মধ্যে যদি কোনো ভুল পেয়ে থাকো, অথবা এই ক্লাসটি করে এই সলিউশন গুলো দেখে তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবো। এবং ফিউচারে এ ধরনের আরো কোনো ভিডিও কন্টেন্ট যদি চাও, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমাদের সবার জন্য একটাই কথা বলবো যে যারা আজকে পরীক্ষাটা দিয়েছো, ওভারঅল সবার পরীক্ষা ভালো হওয়ার কথা। এখন কারো হয়তো বা এই পরীক্ষাটা খারাপ হয়েছে, খুবই স্বাভাবিক, জিনিসটা সবাই চান্স পাবে না। বাট ওভারঅল তুমি যদি ইংলিশটা ভালো করো, এবং একটা প্লাস পয়েন্ট হচ্ছে সি ইউনিটে কিন্তু শুধুমাত্র ইংলিশে 5-এ পেলে পাস। হ্যাঁ, এমসিকিউ টোটাল 60 মার্কের থাকে, তার মধ্যে ইংরেজি অংশে এমসিকিউ থাকে 12টা, তার মধ্যে 5 নাম্বার পেলে কিন্তু পাস। এছাড়া অন্যান্য সাবজেক্টে কিন্তু অ্যাকাউন্টিং বলো, ফাইন্যান্স মার্কেটিং বলো, বাংলা বলো, এগুলোতে কিন্তু আলাদা করে পাস মার্ক নাই। কাজেই টোটাল তুমি যদি 24-এর উপরে পাও 60-এর মধ্যে, তাহলে তুমি পাস মার্ক এভারেজ হিসেবে তোমারটা ধরা হবে। এবং রিটেনে কিন্তু পাস মার্ক হচ্ছে 11-তে, তুমি যদি ভালো করে নোটিশটা দেখো ঢাকা ইউনিভার্সিটির যে নির্দেশিকা। কাজেই তুমি যদি ওভারঅল চিন্তা করো যে ইংলিশ ভালো করে দিয়ে এবং অন্যগুলো দিয়ে তুমি যদি 60-এর মধ্যে এমসিকিউ এ 40-এর উপরে, তোমার মোটামুটি তুমি 40/এর উপরে পাচ্ছ, তুমি যদি নিশ্চিত থাকো পুরো সলিউশনটা দেখে, তাহলে ইনশাআল্লাহ তোমার চান্স কনফার্ম। এটা বলার অপেক্ষা রাখে না। সো ওয়েলকাম টু ঢাকা ইউনিভার্সিটি ফিউচার ধাবিয়ান্স। এন্ড যাদের হয়তো বা খারাপ হয়েছে পরীক্ষাটা, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই, কারণ পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি। একটা জিনিস মাথায় রাখবা, যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে যাওয়া যাবে না। অবশ্যই যুদ্ধে অংশগ্রহণ করে তারপরে হারবা, তারপরে তুমি চিন্তা করবে ইস যুদ্ধটা কি হলো। কিন্তু যুদ্ধ শুরুই হইলো না, একটা যুদ্ধ অংশগ্রহণ করলা, সামনে তো আরো কতগুলো যুদ্ধ বাকি আছে। সেগুলো শেষ না করেই তুমি হতাশ হয়ে যদি বসে থাকো, তাহলে কিন্তু জীবনে উপরের দিকে উঠতে পারবে না। সো প্লিজ, তোমাদের সবার স্বপ্ন পূরণের জন্য এটাই তোমাদের কাছে একমাত্র অ্যাডভাইস থাকবে যে প্লিজ পরবর্তী এক্সাম গুলো তোমরা ভালো করে দাও, কারণ ঢাবির রেজাল্ট হইতে কিন্তু আরো 1 মাস লাগবে। তোমরা কেউই জানো না কি হতে যাচ্ছে। এই 1 মাস ভালো করে প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, যত ইউনিভার্সিটি পরীক্ষা আছে সবগুলো ভালো করে দাও। এবং টিল দেন সামনে আরো বিভিন্ন ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। সো আমার জন্য দোয়া করো। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।